সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায় আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে গেছে। আমেরিকা ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য সরে যেতে হবে। তারপরই ঘোষণা করা হয়েছিল আগামী 2-3 দিন এর ভিতরে যদি আমেরিকা হামলা বন্ধ না করে তাহলে ইরান আগ্রাসী হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেবে। এই ঘোষণার পরপরই আজকে প্রথমবারের মতো ইরান দিনের বেলায় হামলা চালিয়েছে, যা এর আগে কখনো করেনি। ইরাকের সুলাইমানিয়া কুর্দি গেরিলাদের উপর টার্গেট করে এই হামলা চালিয়েছে। কুয়েতের মার্কিন গাড়িতে এই হামলা চালিয়েছে, বাহরাইনের মার্কিন গাড়িতে হামলা চালিয়েছে এবং জর্ডানের আল আজরাক বিমান গাড়িতে ইরান হামলা চালিয়েছে। বন্ধুরা, একই সঙ্গে ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা আমেরিকার সঙ্গে যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই করেছিল তা আনুষ্ঠানিকভাবে আজ বাতিল করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে দ্রুত বদলে যাচ্ছে এবং বড় ধরনের সংঘাতের দিকে আগাচ্ছে তা মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে। বন্ধুরা, এদিকে বিস্ফোরক মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তার এক বক্তব্যে তিনি বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে তাকে নিউ ইয়র্কে গ্রেফতার করা হবে। তবে আমেরিকার আইন এই বিষয়ে কি বলছে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আলোচনা আপনাদের ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আজকে আমি প্রথমে যে আলোচনা করব সেটি হচ্ছে, আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম এক লাইনে সেই কথাটা জাস্ট আপনাদের মনে করিয়ে দিই। আমেরিকাকে মধ্যপ্রাচ্যের সব দেশ থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার জন্য আমেরিকা বলেছে। আমি সে কথা দুপুরের ভিডিও বলেছিলাম। কেন বলেছে? হিসাব একবারে সোজা। বড় ধরনের সংঘাত বা বড় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, যার জন্য আমেরিকা তার নাগরিকদের সরে দেওয়ার জন্য নির্দেশ করেছে। তার মানে আমেরিকা ইরানের উপর বড় ধরনের হামলা চালাবে এবং আলটিমেটলি ইরানও তার বিরুদ্ধে পাল্টা জবাব দিবে। এখন আমেরিকা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলল। তার মানে কি আমেরিকা কি আসলেই ইরানের উপর পরমাণু বোমা হামলা চিন্তা ভাবনা করছে? এটাই কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। যাই হোক বন্ধুরা, তারা যদি সেই চিন্তা করে থাকে, ইরানের পক্ষ থেকে তো বলাই হয়েছে, গতকাল ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকা যদি ইরানের উপর পরমাণু হামলা চালায় তাহলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। বন্ধুরা, এখন এই প্রেক্ষাপটে মোটামুটি যা বোঝা যাচ্ছে বা যা আমরা জানতে পারেছি, বড় ধরনের একটা সংঘর্ষের সম্ভাবনা আশঙ্কা সামনে সামনে তৈরি হয়েছে। মনে হচ্ছে বড় ধরনের একটা সংঘর্ষ আসলে হতে যাচ্ছে, কারণ আমেরিকা তার নাগরিকদের মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলছে। ইরান ঘোষণা দিল যে তারা আগ্রাসী হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। এরপরই ইরানের পক্ষ থেকে বিভিন্ন অবস্থানে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে দিনের বেলায় হামলা করা হয়েছে। দিনের বেলায় হামলা এর আগে মনে সম্ভবত করেনি। এই যুদ্ধে প্রথমে দিনের বেলায় ইরান হামলা করেছে। আর এই দিনের বেলায় হামলায় আমেরিকার বিভিন্ন ঘাঁটিগুলোর অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে ইরান কুর্দি গেরিলাদের উপর ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে। সেখানে
ইরানের কুর্দিরা জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান বা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। বন্ধুরা, সে কারণে সেখানে ইরান হামলা চালিয়েছে। এটি একেবারে ইরানের সীমান্তবর্তী এলাকা, উত্তর পশ্চিম সীমান্তে ইরাকের শীর্ষ সীমানা এটি। বন্ধুরা, এরপর কুয়েতে যে হামলা চালানো হয়েছে তাতে একটি সিকিউরিটি একাডেমি ভবন কমপ্লেক্সের মধ্যে হামলা হয়েছে এবং সেই কমপ্লেক্সে আগুন একদম ছারখার করে দিয়েছে ইরান। এপাশে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সমন্বিত হামলা চালিয়েছে। এই হামলার পর সেখানে অন্তত দুটি যুদ্ধ বিমান, সম্ভবত একটি F-35 হতে পারে অথবা F-16 হতে পারে অথবা দুই রকমের হতে পারে, যা ধ্বংস হয়েছে। সঙ্গে 3টি অতিরিক্ত এয়ারক্রাফটও ধ্বংস হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, এই অতিরিক্ত এয়ারক্রাফট সম্ভবত গোয়েন্দা বিমান অথবা না হয় জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং ট্যাঙ্কার হতে পারে, যেমন KC-135 এবং KC-46 হতে পারে। আল আজরাক বিমান গাড়িতে মোট 5টি বিমান ধ্বংস হয়েছে। এটি অনেক বড় একটি ঘটনা। বন্ধুরা, সবচেয়ে বড় ইঙ্গিত হলো আমেরিকা ইরানের উপর হামলা চালালে ইরান পাল্টা হামলার জবাব দেয়। আজকের দিনের বেলায় যে হামলা হয়েছে তাতে ইরান স্বতন্ত্রভাবেই হামলা চালিয়েছে। আমেরিকাও ইরানের বিরুদ্ধে গত রাত পর্যন্ত 7মবারের মতো হামলা চালিয়েছে। এ পর্যন্ত মোট ইরানের 50 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 503 জন মানুষ আহত হয়েছে। বন্ধুরা, এছাড়া ইরানের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় এই কয়েকদিনের মার্কিন হামলায় মোট 116টি টেলিকমিউনিকেশন টাওয়ার নষ্ট হয়েছে। বন্ধুরা, এই প্রেক্ষাপটে বা এই অবস্থার ভেতরে ইরানের পক্ষ থেকে আজকে ঘোষণা করা হয়েছে যে ইরান আনুষ্ঠানিকভাবে আজ থেকে ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেল। তার মানে এর কোনো ধারা বা উপধারা এখন আর ইরান বাস্তবায়ন করতে বাধ্য নয় এবং করবেও না। বন্ধুরা, এই কয়েকদিন যদিও আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ চলছিল, কিন্তু ইরান এই চুক্তি বাতিল করেনি। আমেরিকা বলেছিল যে ডিল ইজ ওভার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেছিলেন, কিন্তু ইরান কিন্তু বাতিল করেনি। কিন্তু ইরানের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা এর আগে দেওয়া হয়নি। আজকেই কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে ডিলটি বাতিল করা হয়েছে। বন্ধুরা, এই ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাকের কালিবাফ, উপস্থিত ছিলেন তখন। আর উপরাষ্ট্রপতি আপনারা চিনেন হাজেম গরিবাবাদী, তখন উপস্থিত ছিলেন ইরানি জাতীয় সংসদের স্পিকার বাকের কালিবাফ। বন্ধুরা, যাই হোক, এই ঘোষণা অনেক বড় একটি ঘোষণা। এতদিন কূটনৈতিক উপায়ে নতুন করে উদ্যোগ নেওয়া হবে কি না শান্তি প্রতিষ্ঠার বা দুই পক্ষের মধ্যে একটা মীমাংসার সম্ভাবনা ছিল, কিন্তু আজকে ইরানের পক্ষ থেকে এই ঘোষণার মানে হচ্ছে ইরান একেবারে চূড়ান্তভাবে যুদ্ধের দিকে চলে গেল। এপাশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও আজ বলেছেন ইসলামাবাদ ঘোষণা বাস্তবায়ন করা উচিত এবং এর আলোকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। কিন্তু ওপাশে ইরান সমঝোতা স্মারক বাতিল করে দিয়েছে। এপাশে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি বলেছেন ইরানে যে সকল বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে তা আমেরিকার পক্ষ থেকে এক ধরনের উন্মাদনা ছিল, ফাগলামি ছিল। এই উন্মাদনার জবাবে ইরানকে এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে বেরিয়ে আসতে হয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু করতে হলো। এই যে ইরানি কর্মকর্তাদের অবস্থান ঘোষণা, সামরিক বাহিনীর মার্কিন অবস্থানগুলোতে দিনের বেলায় হামলা, তার আগে ইরান ও আমেরিকার পক্ষ থেকে পাল্টাপাল্টি ঘোষণা, সবকিছু মিলে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব দ্রুত পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে। বন্ধুরা, আমরা গত 2 দিন ধরে যে কথাগুলা বলে আসছি,
মধ্যপ্রাচ্যে চূড়ান্ত লড়াই শুরু হতে যাচ্ছে কিনা গত রাতের ভিডিওতে আমি সেই সম্পর্কে বলেছি। অর্থাৎ 17 জুলাই রাতের ভিডিওতে আমরা বলেছিলাম ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে ইরান খুব শীঘ্রই চূড়ান্ত যুদ্ধ শুরু করবে। সেই চূড়ান্ত যুদ্ধের 0 আওয়ার একদম কাছাকাছি চলে এসেছে, এরকম আমি বলেছিলাম। তার মানে যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালীতে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে পারে। আমরা সবগুলো ডট যদি মেলাই তাহলে দেখা যাবে আমাদের কথাই মোটামুটি সত্যি হতে যাচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংঘর্ষ শুরু হতে যাচ্ছে এবং হতে পারে এই লড়াই একেবারে চূড়ান্ত লড়াই হতে পারে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে অনেক কিছু ফায়সালা হয়ে যাবে। সেই লড়াইয়ের দিকেই সম্ভবত এগিয়ে যাচ্ছে পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বন্ধুরা, আমি জানি না আসলে পরিণতি কি হবে বা কি হতে পারে, তবে আশঙ্কা আমার তেমন নয়। সুপ্রিয় দর্শক, এপাশে আরো অন্তত 3টি গুরুত্বপূর্ণ খবর আছে। একটি হচ্ছে যে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যান বা নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। বন্ধুরা, জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত, আর নিউ ইয়র্কের শহরের বর্তমান মেয়র মামদানি, জোহরান মামদানি। অতএব তার এই ঘোষণার গুরুত্ব কিন্তু অনেক। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এবং নেতানিয়াহুর আমেরিকা সফর অনেক কিছুর সঙ্গে জড়িত, আর এর গুরুত্ব অনেক। মামদানির এই ঘোষণা নিঃসন্দেহে ফিলিস্তিন, লেবানন বা ইসরায়েলের বিরুদ্ধে থাকা দেশগুলোর পক্ষে গেল। এখন প্রশ্ন হচ্ছে, মামদানি কি আসলেই নেতানিয়াহুকে আটক করতে পারবেন? এই প্রশ্ন তুলছি কেন আমি এই প্রশ্ন এই কারণে তুলছি যে আমেরিকা আইসিসির সদস্য নয়, আন্তর্জাতিক আদালতের সদস্য নয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। যারা সদস্য নয় তাদের জন্য আইসিসির আইন বা কোনো গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করা বাধ্যতামূলক নয়। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই পরোয়ানা বাস্তবায়ন করার দায়িত্ব যারা আইসিসি সদস্য তাদের বেলা এই দায়িত্ব পড়ে। আমেরিকা যেহেতু আইসিসি সদস্য নয়, ফলে তারা এই আইন মানতে বাধ্য নয়। সেই ক্ষেত্রে মামদানি কি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন? কারণ আমেরিকা তো আইসিসি সদস্য নয়, তাহলে জোহরান মামদানি কি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন? এখন প্রশ্ন হচ্ছে, নিউ ইয়র্কের মেয়র হিসেবে যোগদান করিয়া জোহরান মামদানি আইনগতভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন কি না সেটা খতিয়ে দেখার বিষয় আমেরিকান সংবিধান অনুযায়ী, অথবা আমেরিকার আইনে এমন কোনো ফাঁকফোকর আছে কি না যা দিয়ে নেতানিয়াহুকে নিউ ইয়র্কের মধ্যে গ্রেফতার করার ব্যবস্থা করা যায়। এগুলো খতিয়ে দেখছেন জোহরান মামদানি। তিনি বলেছেন, আমি আইন বদলাবো না, তবে বর্তমান আইনে যা আছে তা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। যদি এই আইনের মধ্যে এমন কোনো প্রভিশন থাকে যাতে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা যায় তাহলে গ্রেপ্তার করা হবে। মামদানি আজ কেন এই কথা বলেছেন? কারণ মেয়র নির্বাচনের আগে তিনি বলেছিলেন, আমি যদি মেয়র নির্বাচিত হই এবং নেতানিয়াহু যদি আমেরিকায় আসেন তাহলে আইসিসির রায় বাস্তবায়ন করব এবং তাকে গ্রেপ্তার করব। সেপ্টেম্বরে জাতিসংঘ পরিষদের সাধারণ বার্ষিক অধিবেশনে কাছাকাছি চলে আসছে। এই অবস্থায় মার্কিন সাংবাদিকরা মামদানিকে জিজ্ঞেস করেছেন, আপনি কি এখনো সেই ঘোষণার উপর অটল আছেন? সাংবাদিকদের, নেতানিয়াহু যদি আসেন তাহলে কি আপনি তাকে গ্রেপ্তার করবেন? এই প্রশ্নের জবাবে জোহরান মামদানি জানিয়েছেন, হ্যাঁ, তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেব, তবে আইনে কি আছে তা দেখতে হবে। যদি সম্ভব হয় তাহলে তাকে গ্রেপ্তার করব। সুপ্রিয় দর্শক, এপাশে আরো দুটি খবর আছে, দুটোই ইসরায়েল সম্পর্কিত। প্রথম খবর হচ্ছে, সিরিয়ার রাজধানী দামেস্কে মাত্র 20 কিলোমিটার দক্ষিণে সম্ভবত আল জান্দাত আল লাব এলাকায় ইসরায়েল একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছে।
সিরিয়ার রাজধানী থেকে মাত্র 20 কিলোমিটার দূরে সিরিয়ার ভেতরে ইসরায়েল একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছে। এই খবর দিচ্ছে সিরিয়ান অবজার্ভ নামে একটি পত্রিকা। এটি নিয়ে মোটামুটিভাবে আলোচনা হচ্ছে যে ইসরায়েল কিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সিরিয়ার ভেতরে হাসপাতাল বানায়, আর হাসপাতালটি কেন বানাচ্ছে। ইসরায়েল বলছে যে সিরিয়ায় যে দুরুস সম্প্রদায় আছে, দুরুস সম্প্রদায়কে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই হাসপাতাল তৈরি করা হচ্ছে। কিন্তু সিরিয়া দুরুস সম্প্রদায়ের ধর্মীয় নেতারা বলছেন, আমরা সিরিয়ার প্রতি অনুগত, সিরিয়া আমাদের দেশ। বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশ্লেষক ও ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, একটি স্বাধীন সার্বভৌম দেশ সিরিয়ার ভেতরে ইসরায়েল কিভাবে এই হাসপাতাল বানাতে পারে, এটা সম্ভব হচ্ছে কিভাবে। নিতান্তই খায়ের জুড়ে এবং বর্তমানে যিনি ক্ষমতায় আছেন আল সারা বা জুলানি সরকার, তিনি হয়তো ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছেন। সবুজ সংকেত না দিলে ইসরায়েল একটি স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে হাসপাতাল নির্মাণ করতে পারে না। বন্ধুরা, প্রশ্ন হচ্ছে, তিনি তো মুসলমানদের স্বার্থ, সিরিয়ার স্বার্থ রক্ষা করার জন্যই সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। এখন তিনি কিভাবে ইসরায়েলকে হাসপাতাল নির্মাণের অনুমতি দিতে পারলেন এবং সিরিয়ার ভিতরে? অথচ ইসরায়েলের সঙ্গে সিরিয়ার শত্রুতা অন্তত কাগজে কলমে এখনো বহাল, এবং সিরিয়ার একটি বিরাট অংশ গোলান মালভূমি ইসরায়েল দখল করে রেখেছে। এই গোলান মালভূমি নিয়ে বাশার আল আসাদ সরকারের সঙ্গে ইসরায়েলের ব্যাপক পরিমাণ দ্বন্দ্ব ছিল। আর এখন জুলানি ক্ষমতায় এসে সবকিছু ভুলে ইসরায়েলকে সিরিয়ার ভেতর হাসপাতাল বানাতে দিচ্ছেন। বন্ধুরা, তার মানে কি দাঁড়ায়? এই হাসপাতালের নামে ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্কার উপস্থিতি ঘটিয়ে ইরান সম্পর্কিত যেসব তৎপরতা বা ব্যক্তিদের অবস্থান ও কার্যক্রম আছে সেগুলো তারা মনিটর করবে এবং এখান থেকে অগ্রসর হয়ে ইসরায়েল সিরিয়ার ভেতরে তাদের একটা অবস্থান তৈরি করবে। এটা পরিষ্কার কথা। এদিক দিয়ে আরেকটি খবর হচ্ছে, যা বহু গণমাধ্যমে এসেছে, ইসরায়েল এমন একটি কারাগার নির্মাণের চিন্তা ভাবনা করছে যার চারপাশে কুমির দিয়ে ঘেরাও করে রাখা হবে, যাতে কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীরা পালিয়ে যেতে না পারে। বন্ধুরা, চিন্তা করতে পারেন, এখানে নীল নদের কুমির এনে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তাহলে মানবতা কোথায় গেল? মানুষত্ববোধ কোথায়? সভ্যতা কোথায় হারিয়ে গেল? এটা কি সভ্য দুনিয়া? এই প্রশ্ন আসলেই একটা বিরল। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। রাত অনেক গভীর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘুম মোটামুটি অন্ধকারই বলা যায়। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনাদের মতামত আমি জানতে চাই। মধ্যপ্রাচ্যে যেসব লক্ষণ দেখা যাচ্ছে, বিশেষ করে ইরান দিনের বেলায় যে হামলা চালালো, তার মধ্যে দিয়ে কি এই কথা মনে হচ্ছে যে চূড়ান্ত যুদ্ধ শুরু হওয়ার কথা? যে ইঙ্গিত, যে আলাপ আলোচনা ছিল, তার প্রথম ধাপ শুরু হয়ে গেছে? আপনাদের কি মনে হয়? আর নিউ ইয়র্কের মেয়র জুহরান মামদানি নেতানিয়াহুকে আটকের যে ঘোষণা দিলেন, এই ঘোষণা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের সম্পর্কের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন, আমাকে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি এতটুকু আগাতে পারছি। প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।